তৃণমূল কংগ্রেসের মরা গাঙে যে ম্রিয়মান ব্যাপারটা ছিল, হঠাৎ করে কোনো জোয়ার এসছে যে আপনাকে এত চকচকে দেখাচ্ছে? তৃণমূল কংগ্রেসে কখনো মরাময় ছিল না। তৃণমূল কংগ্রেস সবসময়তেই জোয়ার চলেছে, জোয়ার চলবে। তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের ভরসা। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ভরসা। সারা ভারতবর্ষ এখন তৃণমূল কংগ্রেসের দিকে আছে। তৃণমূল কংগ্রেসের মরা কোথায় পেলে? সব ঠিক আছে একদম। না, ঘটনা তো আপনাদের হঠাৎ করে খুব তৎপরতা বেড়ে গেছে। যেমন এই কদিন আগেই যেমন তৃণমূল কংগ্রেসে বলছে কাজ হয়ে যাচ্ছে, শান্তনু সেন, নারায়ণ গোস্বামী, বিবেক গুপ্ত, শৃঙ্খলাভঙ্গ কমিটি বলল, সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হলো। মানে কোথাও কোনো রকম গাফিলতি চলবে না, এই যে জিনিসটা তৈরি হচ্ছে হঠাৎ করে এত। না, দলের তো একটা নীতি রয়েছে, দলের নীতি অনুযায়ী চলবে। দল যখন মনে করে, যখন কেউ যদি ইনডিসিপ্লিনাইজড কাজ করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে, সেটা তো নিচ্ছে। একটা জিনিস দেখা গেছে, দলের যে কোনো সময় আপনি বারবার বলেন মমতা 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 বন্দ্যোপাধ্যায়, এবং আপনি এবং আপনাদের মতন কয়েকজন আছেন যারা মানে এই যে আমাদের ভারতবর্ষ বিরোধী দলনেত্রী একজনই হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বারবার এটা বলে আসছেন মমতা মমতা মমতা। এই মমতাইটাই কেন, অন্য কিছু নয় কেন? মানে আপনার দলনেত্রী বলে না কোনো কিছু বাধ্যবাধকতা আছে বলে না? এটা তো আমি প্রথম বলেছিলাম, তারপর তো আমার কথা অনুযায়ী শুনে তারপর তো লালু প্রসাদ বলেছে, ফারুক আবদুল্লাহ বলেছে, বিভিন্ন রাজ্যের যারা নেতা আছে তারা সবাই বলেছে। ভারতবর্ষের রাজনীতিতে যদি এখন এই ইন্ডিয়ার ফ্রন্ট যেটা হয়েছে, সেই ফ্রন্টটাকে যদি নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দেয় তাহলে খুব কার্যকরী হবে। কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো মুখ যেটা দরকার, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ, সেটা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন ধরে কংগ্রেস করেছে, কংগ্রেস চালিয়েছে, কিন্তু কংগ্রেস তো সেই মতো রেখাপাত করতে পারেনি। হরিয়ানা বলো, এতে বলো, যে কোনো ইলেকশনগুলোতে রেখাপাত করতে পারেনি। এই ইন্ডিয়া অ্যালায়েন্স, যেটা ইন্ডিয়া অ্যালায়েন্সটাকে একটা লাইফ দিতে হবে। সেই লাইফ দিতে গেলে লড়াইয়ের মধ্যে রাখতে হবে, তার নেতৃত্ব দিতে হবে। সেই নেতৃত্বর মুখ আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, তারপর অন্যান্য রাজনৈতিক দলও তো সেই কথা বলছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ইতিহাস আছে, যে ইতিহাসটা লড়াই এবং সংগ্রামের ইতিহাস। যে লড়াই সংগ্রামের ইতিহাস আজকে ভারতবর্ষে কোনো রাজনৈতিক নেতার নেই, ইনক্লুডিং নরেন্দ্র মোদী। না, আপনাকে তো এই কথাটা বারবার বলতে শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু হলে বা কিছু না হলে, মানে আপনি যেন একটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছে আপনি তার মুখপত্র হয়ে যাচ্ছেন। যা কিছু হচ্ছে দলের মধ্যে আপনি চলে আসছেন সামনে, সংসদে গিয়ে আপনি চুকিটকিট খেলে দিচ্ছেন। 1984 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো আমি আছি। আমার মতো সামনে থাকার সুব্রত বক্সি ছাড়া তো আর শোভনদেব চট্টোপাধ্যায় এরকম 2-3 জন ছাড়া তো আর কেউ নেই। এটা তো মানতে হবে, এটা তো তুমি অস্বীকার করতে পারবে না। আর মমতাদি তো সব, মমতাদির জন্যই তো একটা 34 বছরের সিপিএমের রাজত্ব মাটিতে মিশে গেছে। এখন তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা হয়তো ভালো করে শুনতে ভালো লাগে না তোমাদের, সেটা একটা তোমাদের অ্যালার্জি থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সব, এটা তো মানতে হবে। এত ঘটনা দলের মধ্যে হয়, যখন দলের কোনো বিধায়ক বা কোনো মন্ত্রীর নামে অভিযোগ ওঠে, এই তো নীলকণ্ঠের মতো মমতাকেই সেই তো গরলটা খেতে হচ্ছে। ভালো লাগে? নরেন্দ্র মোদীকে খেতে হচ্ছে না? হ্যাঁ, কত 2 নম্বরই কাজ বিজেপির হচ্ছে, চারিদিকে হচ্ছে, অগণতান্ত্রিক কাজ হচ্ছে, সমালোচনা হচ্ছে। নরেন্দ্র মোদীকে খেতে হচ্ছে না, নীলকণ্ঠ হতে হচ্ছে না? দলের যিনি নেত্রী হবেন বা নেতা হবেন তাকে তো নীলকণ্ঠ হতেই হয়। বাড়ির গার্জেন হলেও যেমন নীলকণ্ঠ হতে হয়, যেখানে লিডারশিপে লিডার হতে গেলে নীলকণ্ঠ হতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, স্বরাষ্ট্র, যেখানে যাচ্ছে যার যার নাম আসছে। এবার আপনার মতো নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবসময় যেটা করে কি, আপনি যেমন আগে থেকে বলতেও শুরু করেন এই এটা হচ্ছে এটা হচ্ছে, সতর্কও করেন। আপনি তো সতর্কও করেন না কেন তাহলে, যে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় একটু প্রবলেম আছে, এটা কিন্তু একটু কন্ট্রোল করে দেওয়া উচিত, নয়তো আবার পরে এটা নিয়ে আলোচনা হবে, বিরোধী বিজেপিরা যেখানে করার সেটা করি, বলি বই কি পার্টির মধ্যে, সেটা মমতাদিকে বলবো, সেটা তো আর তোমাদের প্রেসকে বলবো না। দিদিকে যেটুকু বলার সেটাকে বলি। কতগুলো ক্রিয়েটিভ থাকে তো, এই যেমন আরজি কর নিয়ে একটা মিডিয়া একটা তৈরি করলো, বিরাট কিছু ব্যাপার এমন তৈরি করলে যেন 7 দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবে, সেই হাওয়া তুলতে আরম্ভ করলে। তা তো হয়নি। এখন যেটা দেখা যাচ্ছে
এই বিজেপি যেটা বলে মানে বিরোধীরা লাল চুল কানে দুল তার মানে তৃণমূল, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে আপনার মতো সাদা আচ্ছা চুলের একটা লোকেরা। প্রশ্ন করি আপনি এখন প্রশ্ন করবেন না এখন আমি করব? আপনি করবেন, করুন। না তুমি একটা আচ্ছা অমিত শাহ কেন নরেন্দ্র মোদী করে? এর প্রশ্নের উত্তর বিজেপি কেউ দেবে? এটা আমি দিচ্ছি না, আপনাকে তৃণমূলের প্রশ্নগুলো বলছি। হ্যাঁ, এটাই হচ্ছে কারণটা হচ্ছে দুজনের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে, দুজনকে খুব ভালো করে চেনে, সেই জন্য। না এটা তো উত্তরটা হচ্ছে সেই না, তেমনি আমরাও মমতাদির সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছি। আপনার তো চুল সাদা, গোপ পুরো সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা তো দীর্ঘদিন ধরে রাজনীতি করে, তোমার চুলও কিছুদিন পর সাদা হবে, চিন্তা করো না, তখন কিন্তু তোমার কোম্পানি তোমাকে বার করে দেবে না। কিন্তু অভিজ্ঞতাকে তো আর ফেলে দেওয়া যায় না, যতক্ষণ ক্ষমতা আছে অভিজ্ঞতা আছে তারা ততক্ষণ তো তাদের তো ফেলে দিতে পারে না, কোথাও ফেলে দেয় না, কোনো রাজনীতিতেই ফেলে দেয়। বিজেপিতে দেখো না সব সাদা চুল, মোদি সাদা চুল, অমিত শাহ সাদা চুল, রাজনাথ সিং সাদা চুল, নির্মলা সীতারামন সাদা চুল, কাকে বলবে সাদা চুল ছাড়া? পার্লামেন্টে আপনি কিতকিত খেলবেন, কিতকিত কাঁচের গ্লাস ভেঙে দেবেন। ওই কিতের মাধ্যম দিয়ে বলে দিয়েছিলাম নরেন্দ্র মোদী কতটা মানে ফ্লপ করলো, সেটাই কিতের মধ্যে। আপনি বারংবার যে কথাটা বলছিলেন, আপনি বারংবার বলেছেন বিধায়কদের নিয়ে বলেছেন যে এত অন্যায় করা উচিত নয়, বিধায়কদের ঠিক পথে চলা উচিত, আপনি নিজে বলেছেন। তো সেই জায়গাটা কি আপনি যেটা বলেছেন সেই জায়গাটিকে আপনি একমত এখনো? শুনুন, যারা খারাপ কাজ করবে তাদেরকে দল থেকে নিঃসন্দেহে তাদেরকে বলবে, দলের সবাইকারই ভালো হওয়া উচিত, অনেক ভালো কাজ করা উচিত, সেটা তো আমারও অনেক ভালো কাজ করা উচিত। আর দলে যখন যতটুকু খারাপ হয়েছে তার বিরুদ্ধে সব রকম পদক্ষেপ হয়েছে, যাদের সম্বন্ধে বলেছিলাম তাদের বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে, সেই হয়েছে। কারো এই দলের মধ্যে হাবভাব আচার আচরণ ঠিক নয়, কিন্তু আপনার মনে তো মাঝে মাঝে এই বিষয়গুলো কষ্ট দেয়, আপনি বলে ফেলেন। সেই জায়গাটা মানে কেন, মানে আপনি তো আপনি তো প্রাজ্ঞ রাজনীতিকও, আপনি বলে ফেলেন কেন এই কথাগুলো? না, আমার মধ্যে খুব ক্ল্যারিটি রয়েছে, জানো তো, আমার মধ্যে একটা ক্ল্যারিটি রয়েছে। আমি রাজনীতির সঙ্গে সঙ্গে আমি প্রফেশনটাও করি। হ্যাঁ, তো এই প্রফেশনটা করার জন্য আমি প্রায় 44 বছর আমার প্র্যাকটিস হলো। সিনিয়র অ্যাডভোকেট হয়েছি 2003-এ, মানে বুঝতেই পারছো কতদিন হয়ে গেছে। আমি বিভিন্ন সমস্ত জায়গাতেই মামলা করেছি, মাথা উঁচু করে মামলা করেছি। এই মাথা উঁচু করে ব্যাপারটা আমার ছোটোবেলা থেকেই ছিল। তো যাই হোক, আমি আমার মতো করে যেটুকু বুঝেছি, যতটুকু ভালো বুঝেছি, এবং আমি দিদির মধ্যে আমি যখন রাজনীতিতে আসি দিদির মধ্যে তো অনেক কিছু দেখেছি, অনেক কিছু গুণ দেখেছি। দিদির মধ্যে সবচেয়ে বড় গুণ যেটা স্নেহ ভালোবাসা, সেই আজকের থেকে না, ধরো 84 থেকে রয়েছে, আর তখন আমার কত বয়স, 27 বছর বয়স। তো তখন থেকে আমি দেখতে আসছি। অতএব মমতাদির সম্বন্ধে আমার দেখাটা অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনার ফিলোসফি নিয়ে আমি চলেছি। এর মধ্যে কোনো দ্বিমত কিছু নেই, কোনো কিচ্ছু নেই। সেই ফিলোসফিক্যাল জায়গাগুলোকে যখন অ্যাপ্লাই করেছি, তখন যাকে মনে হয়েছে ভালো সেটা ভালো বলেছি, যখন যেটা মনে হয়েছে খারাপ সেটা খারাপ বলেছি। পার্থকেও আমি বলেছিলাম, পার্থ তুই কিন্তু ঠিক হ, সে শোনেনি তার, অ্যান্ড হি ইজ রিপেইং দ্যাট। শুনলে কিন্তু অসুবিধা হতো না, শুনলে কিন্তু আজকে এই জায়গাটাতে আসতো না। এত টাকা, পার্থ তো খুব মানে কাছের মানুষ ছিল। সে যার যা কর্ম আছে তার সেই কর্মের ভাবতে হবে, প্রায়শ্চিত্ত করতে হয় আমাদের। এটা তো ঈশ্বরেরই জিনিস, যা প্রতিটি কর্মের ফল তো এই জগতে এখানেই হয়ে যায়। এই যে তৃণমূল দলে এই যে আমি নাম বলছেন পার্থ বা এই যারা আছে খুব ঘনিষ্ঠ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে একটা সার্কেল। তবে আমি একটা জায়গায় আমি খুব ব্যথিত, শুভ্রাংশু, ক্যান আই ফিনিশ দিস পার্থ চ্যাপ্টার? আমি একটা জায়গায় ব্যথিত, পার্থর কি হলো না হলো এটা নিয়ে আজকে আমার কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই, আমি অনেস্টলি বলছি। তার কি হলো না হলো তার, কিন্তু পার্থর কর্মের জন্য এত ছেলের চাকরি গেছে, তাদের জন্য আমি মামলা করেছি, এটা আমাকে সবসময় পীড়া দেয়, দুঃখ দেয়। কিন্তু আমার যেটা বলার, এই যে পার্থ বা এই যে ঘনিষ্ঠ একটা বলয়, সেই বলয়ে আপনি চিরকাল ছিলেন, কিন্তু এমন একটা জিনিস দেখা যাচ্ছে এই আপনি ছাড়া, একমাত্র আপনি ছাড়া বাকি অনেকের নামে অভিযোগ উঠছে। অভিযোগগুলো ভালো নয়, অভিযোগগুলো কি হচ্ছে, টাকা নেওয়ার, অন্যান্য টাকা হলে মানুষের যে স্বাদগুলো হয় না সেইগুলো পূরণ করার। এগুলো তো আপনি তো দেখেওছেন হয়তো।
আপনি কি জানতেন না? আপনি পার্থকে মানা করেছেন, বাকি যারা করে ফেলেছে বা যারা করতে চাইছে কখনো মানা করতেন না? আপনাকে তো আমি মানে অনেক সময় দেখেছি এমন এমন কথা বলেছেন যে কথাগুলো দলের কাছে অনেকের চোখের আমি চক্ষুশূল হয়ে গেছেন। আমি ঠিক বলয়ের মধ্যে ছিলাম না। আমি দিদির খুব ঘনিষ্ঠভাবে দিদির সঙ্গে কাজ করেছি। আমি কখনো স্টেট পলিটিক্সের মধ্যে ছিলাম না, কিন্তু আমি কখনো কোনো পদাধিকারী নই, আজ ছিলাম না, আজও নেই। অনেক অনেক সুপ্রিম কোর্টের জজও আমাকে প্রশ্ন করেছে, মানে আউট অফ দি কোর্ট, বাইরে যখন নিজেরা কথা বলেছি তখন বলেছে ওয়াই ইউ আর ইন প্রফেশন, পলিটিক্সে তো প্রচুর টাকা। তা আমি বলেছি তাহলে তারা যখন বলছে তারা ন্যাশনাল লেভেলের লোক, তাদের সব রাজ্যের পলিটিক্যাল নেতাদের তারা দেখেছে। তো কথা হচ্ছে যে টাকাটা জীবনের বড় কথা না মানুষকে সেবা দেওয়ার বড় কথা? এটাই যদি রাজনীতিবিদের যদি মনে থাকে দেশকে সেবা, সেই দেশকে সেবা দিতে গেলে কোনো রকম যে কোনো রাজনীতি দলে যে যেখানেই হোক সে কিন্তু কখনো করাপ্ট হতে পারে না। যদি করাপ্ট হয় সে কিন্তু দেশের প্রতি বিট্রে করছে, এটা আমি মনে করি। তাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।